কিন্তু দরজা খোলার পর তেওং এর বাবা ওকে দেখে মারতে নিয়েও মারে না। হিয়ঞ্জিন তখন বলে, আমরা আপনার উপর বিশ্বাস করেছিলাম, আর আপনি এখানে চুরি করতে এসেছেন। সে বলে, আমি এখানে চুরি কেন করতে আসবো, আমার কিছু টাকা লাগতো, তাছাড়া উজুকে দেখাশোনা করার জন্য তো টাকাও দরকার। কিন্তু হিয়ঞ্জিন তখন সবটাই বুঝে যায় এবং বলে, তার মানে ইন্স্যুরেন্সের টাকাগুলো আপনি তুলতে গিয়েছিলেন? তেওং এর বাবা স্বাভাবিকভাবে বলে, অবশ্যই, আর ওগুলো আমার ছেলের টাকা, সেখানে আমারও হক আছে। হিয়ঞ্জিন তখন রেগে গিয়ে তার হাতে থাকা স্ট্যাম্পটা নিয়ে নেয় এবং তাকে বেরিয়ে যেতে বলে। কিন্তু তেওং এর বাবা সেই গ্লাসটা তার দিকে ছুঁড়ে মারে। সেটা হিয়ঞ্জিনকে না লাগলে সে আরো একটি গ্লাস ছুঁড়ে মারে, কিন্তু তেওং এসে হিয়ঞ্জিনকে বাঁচায়। পরের দৃশ্যে তেওং তার বাবাকে নিয়ে পুলিশ স্টেশন চলে আসে। সেখানে গিয়েও তেওং এর বাবা তাকে বলে, উজু আমার নাতি হয়, তাকে মানুষ মান করতে গেলে তো টাকা দরকার। কিন্তু তেওং এর বাবার আসলে আগে থেকেই অনেকগুলো ক্রিমিনাল রেকর্ড ছিল, তাই তাকে সাথে সাথে অ্যারেস্ট করা হয়। তেওং যখন চলে যাচ্ছিল তখন সেখানে থাকা ডিটেকটিভ তেওংকে ডাকে এবং বলে, আমি তোমার সাথে কথা বলতে চাই। অন্যদিকে হিয়ঞ্জিন হাসপাতালে ছিল, ডক্টর ওর হাতে ব্যান্ডেজ করছিল, আর এদিকে তেওংরা একটি ক্যাফেতে বসেছিল। ডিটেকটিভ তখন বলে, আমি তোমার ভাইয়ের কলিগ হই, ফার্নারের দিন আমি তোমাকে দেখেছিলাম, আর তোমার বাবাকেও আমি আগে থেকেই চিনি, কারণ এর আগে উজিনি তোমার বাবাকে জেলে ভরেছিল। আর সত্য কথা বলতে তোমার বাবার জন্যই উজিন এই প্রফেশনটা বেছে নিয়েছিল। তখন একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে উজিন কিছু ফাইল দেখছিল, যে কেসটা অনেক আগেই বন্ধ হয়েছিল। ডিটেকটিভ তাকে বলেছিল, তুমি এটা নিয়ে এত খাটছো কেন, তুমি কি তাকে চেনো? তখন উজিন স্বীকার করেছিল যে এই লোকটা তার বাবা হয়। পরের দৃশ্যে আরেকটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে উজিন তাকে বলছিল সে কেন পুলিশ হয়েছে, কারণ তার বাবা তাকে প্রতিনিয়ত মারধর করত। শুধু তাই নয়, সে তেওংকেও টাকার জন্য মারধর করত, তাই সে তেওংকে অনাথ আশ্রমে রেখে এসেছিল যেন সে একটি সুস্থ জীবন পায়। আর প্রতিনিয়ত উজিন পুলিশের কাছে গিয়ে তার বাবার নামে রিপোর্ট করাতো, কিন্তু তাতে আসলে কিছুই হতো না। আর এখানে ফ্ল্যাশব্যাক শেষ হয়। ডিটেকটিভ তার কাছে একটি ফাইল দিয়ে দেয়। তেওং সেই ফাইলগুলো চেক করে, যেখানে উজিনের করা সবগুলো রিপোর্টই ছিল, তার সাথে ছিল আরো কিছু ছবি, সাথে এটা উল্লেখ করা ছিল আমার ছোট ভাই আছে আর আমি আমার ভাইকে প্রোটেক্ট করতে চাই। ডিটেকটিভ তাকে বলে, তোমার বাবা যখন জেল থেকে রিলিজ হয় তখন উজিন তোমাকে এসএমএসও করেছিল, বলতে চেয়েছিল সব সত্যটা। এসব শুনে তেওং কেঁদে ফেলে। অন্যদিকে হিয়ঞ্জিন তেওংকে কল করে, কিন্তু তেওং তার কল রিসিভ করে না। এদিকে তেওং তখন বাড়িতে চলে এসেছিল, আর উজিনদের ঘরে গিয়ে সে উজিনকে দেখে, ওর ইউনিফর্মও দেখে, আর অবশেষে তেওং উজিনের ডায়েরিটা দেখে যেখানে তেওং এর সব ডিটেলসই ছিল। অর্থাৎ তেওং অনাথ আশ্রমে থাকলেও উজিন তাকে নিয়ম করে দেখতে যেত। তেওং তখন কাঁদতে কাঁদতে বলে, তুমি এসব কেন করেছো? আমি কি তোমাকে এসব করতে বলেছিলাম? আমি শুধু তোমাকে আমার পাশে চেয়েছিলাম। আর রাতের বেলা হিয়ঞ্জিন উজুকে নিয়ে বাড়ি ফিরে আসে। সে তেওংকে দেখে এগিয়ে এসে বলে, তুমি কি ঠিক আছো? তোমার গালে চোট লেগেছে। তেওং কিছু না বলে হিয়ঞ্জিনকে ওর কথা জিজ্ঞাসা করে। হিয়ঞ্জিন জানায় সে ঠিক আছে। তখন তেওং উঠে গিয়ে বলে, আমার বাড়ি আসতে দেরি হবে, তুমি উজুকে নিয়ে ঘুমিয়ে পড়ো। পরের দৃশ্যে দেখানো হয় তেওং জুনের সাথে ড্রিঙ্ক করছিল, বাইরে বৃষ্টিও হচ্ছিল। সে জুনকে বলে, তোমার মনে আছে ফার্নালের দিনের কথা? সেদিন আমার ভাই আমাকে এটাই বলতে চেয়েছিল যে আমাদের বাবা জেল থেকে ছাড়া পেয়েছে, আর আমি যেন আমার খেয়াল রাখি। কিন্তু আফসোস, আমি তার ফোন রিসিভ করিনি। সেদিন যদি আমি তার সাথে কথা বলতাম তাহলে হয়তো আজ আমার ভাই আর ভাবি দুজনেই বেঁচে থাকতো। জুন তেওংকে বলে, নিজের ওপর ব্লেম দেওয়া বন্ধ করো, কোনো কিছুই তোমার জন্য হয়নি। কিন্তু তেওং শান্ত হয় না। সে বলে, আমি আমার ভাইয়ের বিয়ের দিনেও গিয়েছিলাম, আর আমার ভাইকে দেখে বলেছিলাম তার বিবাহিত জীবন যেন সুখের না হয়। কিন্তু আমি যদি জানতাম আমার ভাইয়ের স্যাক্রিফাইসগুলো, তাহলে আমি বলতাম পৃথিবীর সব সুখ আমার ভাইয়ের হোক। তেওং এভাবেই ভেঙে পড়ে। অন্যদিকে উজু ঘুমোচ্ছিল না। সে বারবার বলছিল বাইরে খুব বৃষ্টি হচ্ছে। হিয়ঞ্জিন ওকে বলে, তোমার কি তোমার চাচার জন্য চিন্তা হচ্ছে? উজু ছোট্ট করে হ্যাঁ বলে। আর পরের দিন সকালবেলা তেওং ফিল্ম প্লুটোতে গিয়েছিল। তখন মুজিন তাকে দেখে অবাক হয় এবং বলে, আজ তো তোমার ছুটি চলছিল, তুমি এখানে কি করছো? তেওং এর সোজা উত্তর যে সে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছে। তাই মুজিং আর কিছু না বলে ওকে কিছু কাজ দেয়, কিন্তু তেওং তাকে জানায় যে সেই এডিটিং গুলো সে এসেই করে ফেলেছে। অন্যদিকে বিএস ফুডে হিয়ঞ্জিনের প্রমোশন হয়েছে, তাই বাকি কলিগরা ওর জন্য কেক নিয়ে এসে সেখানে সেলিব্রেট করে। গজং হিয়ঞ্জিনকে বলে, তুমি আর বস তো একই কলেজে পড়তে, এজন্যই বস জানতো যে তুমি কোন কেক পছন্দ করো, তাই আমরা অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে এই কেকটা কিনেছি। এমন সময় ইয়নসাং হিয়ঞ্জিনের হাত নোটিস করে এবং জিজ্ঞাসা করে, এসব কি করে হয়েছে? তুমি
ব্যান্ডেজ করেছো কেন? হিয়নজিন মিথ্যে বলে যে সে পড়ে গিয়েছিল। পরের দৃশ্যেই হিয়নজিন সেওনের সাথে সবকিছু শেয়ার করে। সেওন বলে আমার আগে থেকেই তাকে সন্দেহ হচ্ছিল। হিয়নজিন ওকে বলে এই সবকিছুর জন্য আমি দায়ী। আমি তেওং এর বাবাকে বিশ্বাস করেছিলাম আর তেওংকেও ফোর্স করেছিলাম তার বাবার সাথে ক্লোজ হতে। সেওন বলে তুমি কি ঠিক আছো? হিয়নজিন ওকে জানাই আমি তো ঠিক আছি, কিন্তু তেওং ঠিক নেই, ওর সাথে আমার কথাও হচ্ছে না। তখন সেওন ওকে বলে তোমার তেওং এর সাথে বসে সবটা মিটমাট করে নেওয়া উচিত। আর এরপর সেওন যখন অফিসে চলে আসে তখন ইয়নসাং ওর সাথে কথা বলতে চায়, যা শুনে সেওন প্রচন্ড অবাক হয়। আর পরের দৃশ্যে ইয়নসাং ওকে জিজ্ঞাসা করে যে হিয়নজিনের হাতে এসব কি করে হয়েছে। সেওন বলে এসব প্রাইভেট ম্যাটার, আমি আপনাকে বলতে পারবো না। কিন্তু ইয়নসাং বলে আমার চিন্তা হচ্ছে। হিয়নজিনকে জিজ্ঞাসা করলে ও কিছুই বলবে না। সেওন তখন অগত্যা রাজি হয়ে যায় এবং ওকে সবটা খুলে বলে। অন্যদিকে কাজ থেকে ফিরেই হিয়নজিন ওদের সাথে গল্প করছিল। জিউন বলে আমাদের তাকে বিশ্বাস করা উচিত ছিল না। দুশিকের মা তখন বলে কোনো মানুষের ওপরটা দেখে তাকে বিশ্বাস করা উচিত নয়। তেওংয়ের তো শুধু তার বাবাই ছিল, আর এখন হয়তো সে মানসিকভাবে ভেঙে পড়েছে। ওর এখন সময় দরকার, তাই আমার মতে ওকে ওর মতন থাকতে দেওয়া উচিত। রাতের বেলা তেওং বাড়ি এসে দেখে হিয়নজিন ওর জন্য খাবার রেডি করে রেখেছে। হিয়নজিনও তেওংকে দেখেই বলে আজকাল তুমি অনেক ব্যস্ত থাকছো, তাই আমি তোমার জন্য খাবার রেডি করেছি। পরের দৃশ্যে ওরা দুজনেই বসেছিল। হিয়নজিন ওকে বলে তুমি কি সেদিনের ব্যাপারটা নিয়ে আপসেট? আমি তো বলছি আমি ঠিক আছি, আর সব থেকে বড় কথা আমরা তো পরিবার। তেওং তখন বলে আমার বাবাই আমার একমাত্র পরিবার, আর তুমি দেখেছো সে আমাকে কিভাবে ট্রিট করে, আর তার হাত থেকে আমি তোমাকেও বাঁচাতে পারিনি। হিয়নজিন ওকে আবারও বলে তাহলে আমি আর উজু আমরা কি তোমার পরিবার নই? তেওং তখন কথা ঘুরিয়ে বলে আমার ক্লান্ত লাগছে। এই বলেই সে নিজের রুমে চলে যায়। আর তেওং ঘরে যেতেই ইয়নসাং তেওংকে কল করে। আর এরপর পরের দিন সকালবেলা হিয়নজিন অনেক কষ্ট করে উজুকে খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু উজু আসলে তেওংকে মিস করছিল। সে খাবারটাও ফেলে দেয়। এমন সময় হিয়নজিনের কাছে ইয়নসাং ফোন করে এবং বলে তুমি কি বাড়িতে আছো? আমি কি তোমার সাথে দেখা করতে পারি? হিয়নজিন তখন হ্যাঁ বলে দেয়। আর সে দরজা খুলতেই ইয়নসাং তাকে বলে কেননা আমাদের দ্বিতীয় ডেটের সময়টুকু আমরা আশেপাশে কোথাও কাটাই। এতে হিয়নজিনও রাজি হয়ে যায়। আর এরপর ওরা দুজনে উজুকে নিয়ে একটি পার্কে চলে আসে। হিয়নজিন ওকে বলে তুমি তো দেখছি বাচ্চাদেরও দেখাশোনা করতে পারো। তখন সে বলে তারও ছোট ভাই বোন ছিল। হিয়নজিন বলে আমি তো জানতাম তোমার কোনো সিবলিংস নেই। তখন ইয়নসাং বলে আমি অনাথ আশ্রমে বড় হয়েছি, আর সেখানে আমার কাজ ছিল ছোট বাচ্চাদের দেখাশোনা করা। তাই আমি জানি তাদের কিভাবে ভালোবাসতে হয় আর কিভাবে তাদের প্রোটেক্ট করতে হয়। তাই তুমি আমাকে একটি সুযোগ দিতে পারো। আমি তোমাকে আর উজুকে প্রোটেক্ট করতে চাই। যে কোনো খারাপ সময়ে আমি তোমাদের পাশে থাকবো। অন্যদিকে তেওং তার বাবার সাথে জেলে গিয়েছিল দেখা করতে, আর তখন তার ইয়নসাং এর কথাগুলো বারবার মনে পড়ছিল। ইয়নসাং ওকে ডেকে বলেছিল আমি হিয়নজিনের ব্যাপারে সবকিছুই জেনে গেছি। তুমি তো বলেছিলে তুমি ওকে প্রোটেক্ট করবে, আর হিয়নজিন আর উজু তোমার পরিবার। কিন্তু তোমার বাবা সে কি করলো? তুমি কি আদৌ তাদের প্রোটেক্ট করছো নাকি হার্ট করছো? এমন সময় তেওং এর বাবা সেখানে চলে আসে আর মিষ্টি মিষ্টি কথায় তেওংকে মানিয়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু তেওং রেগে গিয়ে বলে আমি জানি তুমি আমার ভাইয়ের সাথে কি কি করেছো, তারপরেও তুমি এসব বলছো, তোমার কি লজ্জা করে না? তার বাবা তাকে বলে তোমার আমার স্টোরিটাও শোনা দরকার। তেওং বলে আর মিথ্যে কথা বলো না, আমি সবই জানি। আর জেল থেকে ছাড়া পাওয়ার পর কখনো যদি হিয়নজিন আর উজুর দিকে তাকিয়েছো তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। পরের দৃশ্যে সে তার ভাইয়ের ছবির কাছে গিয়ে বলে আমাকে তুমি মাফ করে দিও, আমার এখানে আসতে অনেকটা দেরি হয়ে গেছে, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। আর পরের দৃশ্যে সে উজুকে পিক করতে চায়। উজু তেওংকে দেখে খুবই এক্সাইটেড হয়ে বাইরে আসে। আসলে উজু তার চাচাকে খুবই ভালোবাসে। রাতের বেলা তেওং নিজের বিছানায় উজুকে ঘুম পাড়িয়ে দেয়। আর হিয়নজিন বাড়িতে এসে দেখে তেওং এর সাথে একটি বড় লাগেজ। তাই সে বলে তুমি কি বাইরে যাচ্ছ? তেওং তখন সরাসরি বলে আমি বাড়ি ফিরে যাচ্ছি। আসলে আমি তোমাকে মিথ্যে বলেছিলাম, আমার অ্যাপার্টমেন্ট আগে থেকেই তৈরি হয়েছিল। হিয়নজিন ওকে বলে তুমি এখনো সেই ম্যাটার নিয়ে পড়ে আছো, আমরা তো পরিবার। তেওং তখন বলে যে তোমাকে আঘাত করেছে আমি সেই পরিবারেরই ছেলে, আমিও তোমাকে আঘাত করতে পারি। আমি কখনো কাউকে ভালোবাসতে পারি না, কাউকে প্রোটেক্ট করতে পারি না। হিয়নজিন বলে এসব আমিও কখনো করিনি, আমরা দুজনে একসাথে শিখছি যেন আমরা উজুকে প্রোটেক্ট করতে পারি। তেওং বলে আমার দ্বারা এসব কিছুই হবে না। এটা বলেই সে নিজের অ্যাপার্টমেন্টে চলে আসে। আর লাগেজ খুলে উজুর মোজাগুলো দেখে মনে পড়ে সে উজুকে বলেছিল যে চাচা তোমাকে অনেক ভালোবাসি, আমি উজুকে ডেইলি দেখতে আসবো, কিন্তু আমি আর এখানে থাকতে পারবো না। আমি এখানে থাকলে তোমার খালা আরো আঘাত পাবে। অন্যদিকে মুজিংও চুকে ডিভোর্স দিতে চায় না, সে এ নিয়ে বিনিয়ে ডেট পেছুতে থাকে। পরের দিন হিয়নজিনের সবাই বেরিয়ে পড়েছিল কাজের উদ্দেশ্যে। গজংরা ঘুমিয়ে পড়লে ইয়নসাং
হিয়ঞ্জিনকে ক্যান্ডি খাইয়ে দেয়, যেটা গজং দেখে ফেলে। আর এরপর প্রজেক্টের এরিয়াতে আসলে সেখানে তেয়ংও থাকে। হিয়ঞ্জিন যখন তেয়ংকে দেখে তখন তেয়ং ওর দিকে তাকায় না, আর যখন সে ইয়নসাং এর সাথে ব্যস্ত থাকে তখন তেয়ং ওদের দুজনকে দেখে। পাশে গজং তার কলিগকে বলছিল ইয়নসাং আর হিয়ঞ্জিন দুজনে ডেট করছে। বস তাকে ক্যান্ডিও খাইয়েছে। আর খানিকক্ষণ পর হিয়ঞ্জিন যখন নিচে আসছিল তখন ওর ওপর একটা ইনস্ট্যান্ট স্টেয়ার পড়ে যাচ্ছিল, কিন্তু তেয়ং আসার আগেই ইয়নসাং ওকে বাঁচায়। তেয়ং হিয়ঞ্জিনকে বলে তুমি ঠিক আছো, কিন্তু ইয়নসাং হিয়ঞ্জিনকে সেখান থেকে নিয়ে যায়। আর এদিকে গজংরা মুজিংয়ের সামনে বলছিল আসলে বস হিয়ঞ্জিনকে পছন্দ করে, তাই তো সে হিরোর মতো এসে হিয়ঞ্জিনকে বাঁচিয়েছে। কিন্তু মুজিং ওকে বলে তুমি তো কিছুই জানো না, হিয়ঞ্জিনের জুড়ি তেয়ংয়ের সাথে মানায়। এটা নিয়ে ওরা দুজনে আর্গুমেন্ট করতে শুরু করে। অন্যদিকে জুন তেয়ংকে বলছিল তুমি কি সত্যিই চলে এসেছো, তুমি তো হিয়ঞ্জিনকে ভালোবাসো। তেয়ং তখন বলে আমি হিয়ঞ্জিনকে ভালোবাসলেও আমি ওর কাছে থাকলে ও শুধু আঘাতই পাবে, আর এজন্য আমি দূরত্বই বেছে নিয়েছি। অন্যদিকে দুশিকের মারাও জেনে যায় যে তেয়ং বাড়ি ছেড়ে চলে গেছে। সে উজুকে হিয়ঞ্জিনের কাছে দিয়ে বলে উজু ডে কেয়ারে একটি শো আছে, তোমার উচিত তেয়ংকে সাথে নিয়ে শোয়ে অ্যাটেন্ড করা। হিয়ঞ্জিন ঘরে এসে সে ইনভিটেশন কার্ডটা দেখে, কিন্তু সে তেয়ংকে কল করতে গিয়েও করে না, কারণ সে ভেবেছিল ছোটখাটো শোয়ের জন্য তেয়ংকে সে বিরক্ত করবে না। আর সে অনুষ্ঠানে উজুর পারফরমেন্স ছিল মৌমাছির থিমে, সেজন্য হিয়ঞ্জিনও ওকে সেভাবেই সাজিয়ে এনেছে। কিন্তু সেখানে সবার পরিবার দেখে হিয়ঞ্জিনের উজুর জন্য খারাপ লাগে। আর যখন অনুষ্ঠান শুরু হয় তখন উজু দৌড়ে বাইরে চলে আসে। হিয়ঞ্জিন তখন বাইরে এসে দেখে ইয়নসাং উজুকে কোলে নিয়ে আছে। হিয়ঞ্জিন ইয়নসাংকে বলে তুমি এখানে কি করছো, আর এই শোয়ের ব্যাপারে তুমি কিভাবে জানো? কিন্তু ইয়নসাং বলে আগে ভেতরে চলো, শো এখন শুরু হয়ে যাবে। এরপর দুজনেই ভেতরে এসে বসে পড়ে, আর তখন সেখানে তেয়ংও চলে আসে। কিন্তু ভেতরে আসতেই হিয়ঞ্জিনের সাথে ইয়নসাংকে দেখতে পাই। দুজনেই খুব খুশি মনে কথা বলছিল। তেয়ং তখন ফুলটা রেখে কিছু না বলে সেখান থেকে চলে যায়। কিন্তু ইয়নসাং তেয়ংকে দেখতে পায়, কিন্তু এ ব্যাপারে সে হিয়ঞ্জিনকে কিছুই বলে না। আর খানিকক্ষণের মধ্যেই শো শুরু হয়ে যায়। আর আমাদের উজু স্টেজে খুব সুন্দরভাবে নাচ করছিল। আর শো শেষে সে দৌড়ে আসে হিয়ঞ্জিনের কাছে। ইয়নসাংও উজুর প্রশংসা করছিল। ইয়নসাং ওদের দুজনের ছবি উঠিয়ে দেয়, কিন্তু তখন জিউন এসে বলে আমি না হয় তোমাদের তিনজনের ছবি উঠিয়ে দেই। কিন্তু হিয়ঞ্জিনের এতে অকওয়ার্ড ফিল হয়, তবুও সে বারণ করতে পারে না। অন্যদিকে তেয়ং বসে বসে ভাবছিল হিয়ঞ্জিনের এখন আর তার কোনো প্রয়োজন নেই। এমন সময় মুজিং সেখানে চলে আসে। তেয়ং তাকে দেখে বলে তুমি কি সত্যি চাকরিটা ছেড়ে দিচ্ছ? মুজিং তখন কাঁদতে কাঁদতে বলে সেটা বড় কথা নয়, আমি আজ ডিভোর্স পেপারে সাইন করেছি। তেয়ং ওকে এসে সান্ত্বনা দেয় আর বলে চুকে যদি তুমি এতই ভালোবাসো তাহলে সাইন কেন করলে? অন্যদিকে উজুরা তখন ডিনার করছিল। ইয়নসাং ওকে জানায় সে শোয়ের ব্যাপারে সেওনের থেকে জানতে পেরেছে। সাথে এটাও বলে তুমি আমার সাথে ফর্মালি কথা বলবে না, এতে আমাকে অপরিচিত লাগে। অন্যদিকে তেয়ং মুজিং এর গাড়িতে সব প্যাক করে দেয় আর বলে তুমি কি সত্যি সত্যি চলে যাচ্ছ? মুজিং বলে আমি ডিভোর্স পেপারে সাইন করে ফেলেছি আর ফ্লাইটও বুক করেছি, আমাকে এখন যেতেই হবে। তেয়ং বলে কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে তুমি এখনো চুকে ভালোবাসো। মুজিং স্বীকার করে আর বলে তাতেও বাকি, কিন্তু আমার মনে হয় তার এখন আমাকে প্রয়োজন নেই, সে আমাকে ভালোবাসে না। কিন্তু তেয়ং বলে এটা কিভাবে হতে পারে, 20 বছর ধরে তোমরা একসাথে আছো, সেও তোমাকে নিশ্চয়ই ভালোবাসে। কিন্তু মুজিং বলে সে যাই হোক আমাকে এখন যেতেই হবে, তুমি ফিল্ম পুটোর খেয়াল রেখো। তেয়ং সম্মতি জানিয়ে বলে আমি সময় পেলে অবশ্যই এয়ারপোর্টে গিয়ে তোমার সাথে দেখা করে আসবো। পরের দিন সকালে মুজিং এর সাথে চুয়ের দেখা হয়ে যায়। সে চুকে বলে আমি ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছি। চু জানায় সে সবই জানে। মুজিং আবারও বলে তুমি কি আমাকে ছাড়া থাকতে পারবে? চু বলে এটা অসম্ভবের কিছুই নয়। মুজিং তখন চুয়ের সাথে হ্যান্ডশেক করে সেখান থেকে চলে যায়, যেটা দেখে চুয়ের আবার খুবই খারাপ লাগে। এদিকে দুশিকের মা কোমর ব্যথায় উঠতে পারছিল না, কিন্তু তবুও সে কোনো মতে হাসপাতালে যাবে না, কারণ সে উজুকে ডে কেয়ার থেকে নিতে যাবে। দুশিক তখন চিৎকার করে বলে আমি হিয়ঞ্জিনকে জানিয়ে দেব। কিন্তু হিয়ঞ্জিন ফোন রিসিভ না করলে সে তেয়ংকে জানায়। তেয়ং উজুকে পিক আপ করতে আসে আর উজুকে বলে চলো আমরা আজকে ডেটে যাব। তারপর দুজনে একটি বুক শপে চলে আসে, কিন্তু উজুর মনোযোগ ছিল খেলনার দিকে। রাতের বেলা তেয়ং উজুকে সাথে করে গল্পের বই পড়ে শোনাচ্ছিল। উজুও তখন লক্ষ্মী বাচ্চার মতো মনোযোগ দিয়ে শুনছিল। এমন সময় হিয়ঞ্জিনের কল আসে আর পরের দৃশ্যে তেয়ং উজুকে নিয়ে হিয়ঞ্জিনের কাছে চলে আসে। হিয়ঞ্জিন বলে আমি ব্যস্ত ছিলাম তাই ফোনও ধরতে পারিনি। তেয়ং বলে আমি জানি, দুশিক পরে আমাকে কল করেছিল, আর এই কয়দিন না হয় আমি নিজেই উজুকে পিক করব। উজুর জন্য কেনা বইটার কথাও সে হিয়ঞ্জিনকে জানায়। আর ফ্রেশ হওয়ার পর থেকে
উজু সেই বইটাই পড়ছিল, কিন্তু হিয়ঞ্জিনের বারবার করে তেওং এর কথা মনে পড়ছিল। তাই সে তেওং এর রুমে চলে যায়, দেখতে পায় সেই লাইটটা যেটা নিয়ে তাদের মধ্যে প্রথমবারের মতো ঝগড়া হয়েছিল। হিয়ঞ্জিন বুঝে উঠতে পারে না এই লাইটটা সে কেন নিয়ে যায়নি। পরের দিন সকালে হিয়ঞ্জিন উজুকে রেডি করায়, কিন্তু তখন পুরো বাড়ি এলোমেলো হয়েছিল, কারণ সে একা একা সবকিছু সামলাতে হিমশিম খাচ্ছিল। কিন্তু বাইরে আসতে সে ইয়নসাংকে দেখতে পায়। ওরা প্রথমে উজুকে ড্রপ করে দেয় আর তারপর অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। হিয়ঞ্জিন বলে, তুমি এখানে কেন এসেছিলে? ইয়নসাং বলে, অনেক তাড়াতাড়ি বেরিয়েছিলাম, তাই ভাবলাম তোমাকেও নিয়ে আসা যাক। আর অফিসে এসে তারা জানতে পারে তাদের বানানো গ্লোবাল প্রোডাক্টটা সল্ড আউট হয়ে গেছে, যেটা দেখে তারা সবাই খুশি হয়। এদিকে সন্তেক তেওংকে বলে, তোমার আজ বেস্ট ফুড কোম্পানিতে ইন্টারভিউ আছে। তেওং তখন সেটা চুকে জানাতে চায়, কিন্তু চু প্রথমে তেওংকে মুজিং মনে করেছিল। তাই তেওং তখন বলে, আপনি কি বলতে পারবেন মুজিং কি পছন্দ করে? 13 তারিখে তার ফ্লাইট, আমি তাকে গিফট হিসেবে কিছু দিতে চাই। চু বলে, আমি জানি না। তেওং আবারও বলে, আপনার মুজিংকে আটকানো দরকার। অন্যদিকে হিয়ঞ্জিন আর ইয়নসাং তেওং এর জন্য অপেক্ষা করছিল, আর তেওং আসতেই ওরা সবাই চলে যায় ইন্টারভিউ রুমে। সেওন ইয়নসাংকে জিজ্ঞাসা করে এই জার্নি সম্পর্কে। ইয়নসাং সোজা হিয়ঞ্জিনের নাম বলে যে এই প্রজেক্টে সব কৃতিত্ব হিয়ঞ্জিনের। পরপর হিয়ঞ্জিনকে বলা হয়, বিএস ফুডে করা প্রথম প্রজেক্টে তোমার কি স্ট্রেস ফিল হয়নি? হিয়ঞ্জিন সম্মতি জানায় আর বলে, আমি বাড়ি গিয়ে কাজের সম্পর্কে সবকিছুই শেয়ার করতাম, আর এর পরিবর্তে আমি কমফোর্টও পেতাম। তেওং জানে যে হিয়ঞ্জিন তাকে ইঙ্গিত করছে। এরপর সেওং তেওংকে জিজ্ঞাসা করে, ফটোগ্রাফির আইডিয়া তোমার কাছে কিভাবে এসেছে? তখন তেওং প্রাউডলি বলে, আমি আমার ভাইয়ের জন্য ফটোগ্রাফি করেছি, মাঝখানে বাদ দিয়েছিলাম, তবে কেউ আমাকে মোটিভেট করেছিল, আর তার জন্যই আমি আজ এখানে। হিয়ঞ্জিন জানে তেওং তারই কথা বলছে। পরের দৃশ্যে তেওং উজুকে নিয়ে দুশিকের মায়ের কাছে আসে। দুশিকের মা তেওংকে দেখে বলে, তুমি কেমন আছো? কাউকে কিছু না বলে তুমি কেন চলে গিয়েছো? তেওং তখন কিছু বলতে পারে না। দুশিকের মা তাকে আবারও বলে, তুমি কি তোমাদের ঘর থেকে উজুর জন্য ডাইপার আনতে পারো? তেওং সম্মতি জানিয়ে ডাইপার আনতে যায়, কিন্তু সে দেখতে পায় পুরো ঘর এলোমেলো হয়ে আছে। তেওং বুঝতে পারে হিয়ঞ্জিন একা একা সব সামলাতে হিমশিম খাচ্ছে। হিয়ঞ্জিন যখন উজুকে নিয়ে ঘরে ফিরে আসে, তখন সে দেখতে পায় ঘরে সবকিছুই গোছানো ছিল, আর টেবিলের উপর একটা চিরকুটও ছিল যেখানে লেখা ছিল, তুমি হয়তো ঠিকমতো খাবারও খাচ্ছ না, আমি তোমার জন্য রান্না করে রেখেছি, অবশ্যই খাবার খেয়ে নেবে। হিয়ঞ্জিন বুঝতে পারে তেওং আসলে সবকিছু তার জন্যই করেছে। তখন সে ভাবতে থাকে যখন ওরা তিনজন একসাথে খাবার খাচ্ছিল। পরের দিন তেওং আর তার বন্ধুরা শপিং এ এসেছিল। নতুন বাড়িতে ওঠার জন্য তারা তেওংকে গিফট দিতে চায়, কিন্তু এই টেবিল নিতে তেওং বারণ করে দেয়, বলে এটা উজুর জন্য খুবই ডেঞ্জারাস। আর তারপর ওরা যখন কাপড় দেখছিল, তেওং তখন বাচ্চাদের আউটলেটে যায় আর উজুর জন্য ড্রেস দেখতে থাকে। ওর বন্ধুরাও বুঝতে পারে তেওং আসলে উজুকে ঠিক কতটা ভালোবাসে। অন্যদিকে হিয়ঞ্জিন উজুকে নিয়ে হ্যাং আউটে গিয়েছিল, ওর সাথে সেওনও ছিল। সেওনকে বলে, তেওং এর খবর কি, সে কি এখন ঠিক আছে? কিন্তু হিয়ঞ্জিন বলে, তেওং এখন আর আমাদের সাথে থাকে না। এটা শুনে সেওন খুবই অবাক হয়। এমন সময় ইয়নসাং ওকে একটা ঠিকানা পাঠায়, বলে আমাদের থার্ড ডেটে আমরা এখানে যাব। হিয়ঞ্জিন এটাও সেওনকে বলে, সাথে আরো বলে, আমি জানি ইয়নসাং খুবই ভালো, কিন্তু তবু আমার বুক ভার ভার লাগে, আমি অকওয়ার্ড ফিল করি। সেওন বলে, তোমার প্রশ্নের উত্তর তুমি পেয়ে গেছো। এমন তখনই হয় যখন তুমি সামনের মানুষটাকে ভালোবাসো না, আর তুমি তাকে ভালোবাসো যার সাথে থাকলে তুমি কমফোর্ট ফিল করো। হিয়ঞ্জিন তখন তেওং এর কথা ভাবতে থাকে। অন্যদিকে চুও মুজিংকে মিস করছিল, ভাবছিল মুজিং তার আশেপাশে আছে। পরের দিন তেওং যখন বিএস ফুড কোম্পানিতে যায়, তখন তার গজং এর সাথে দেখা হয়। দুজনেই একসাথে লিফটে ছিল। তেওং তখন মুজিং এর ফ্লাইটের ব্যাপারে কথা বলছিল, যা শুনে গজং মনে করে তেওং হয়তো আমেরিকা চলে যাচ্ছে। এদিকে ইয়নসাং হিয়ঞ্জিনকে নিয়ে এসেছিল তার অনাথ আশ্রমে। প্রথমে ওরা সবাইকে গিফট দেয়, আর তারপর সবাই একসাথে খাওয়া দাওয়া করে। ওদিকে তেওং কাজ শেষ করে চুয়ের কাছে আসে। চু তাকে দেখে বলে, আমি যতই ড্রিঙ্ক করি না কেন আমার কখনোই নেশা হয় না। কিন্তু তেওং বলে, তুমি এখনো নেশার মধ্যেই আছো। চু তখন বলতে শুরু করে, আমি মুজিং এর জন্য যোগ্য নই, সে আমার পছন্দ অপছন্দ সবই জানে, কিন্তু আমি তার ব্যাপারে কিছুই জানি না, আমার তাকে আটকানো উচিত নয়। কিন্তু তেওং বলে, আমি একটা সুযোগ হারিয়ে ফেলেছি, কিন্তু তোমার কাছে এখনো সুযোগ আছে। এদিকে হিয়ঞ্জিন একটা বাচ্চাকে বসে থাকতে দেখে সে বাইরে চলে আসে। ওনার তখন বলে বাচ্চাটা তার মায়ের জন্য অপেক্ষা করছে। হিয়ঞ্জিনের তখন তেওং এর কথা মনে পড়ে, কারণ সেও এভাবেই তার ভাইয়ের জন্য অপেক্ষা করত। এমন সময় ওর কাছে গজং ফোন করে। সে হিয়ঞ্জিনকে একটা ফাইলের ব্যাপারে জিজ্ঞাসা করে, ফাইলটা কোথায় আছে হিয়ঞ্জিন তা তাকে জানিয়ে দেয়। ফাইলটা পেয়ে গেলে গজং তাকে বলে, কেউ ঘুরছে, কেউ খেটে মরছে, আর কেউ কেউ তো বাইরের দেশে পাড়ি জমাচ্ছে। হিয়ঞ্জিন বলে, কে বাইরে যাচ্ছে? তখন গজং বলে, তুমি কি জানো না
তেয়ং আমেরিকা চলে যাচ্ছে, আজ বিকেলেই তার ফ্লাইট। কথাটা শুনেই হিউনজিন যেন আকাশ থেকে পড়ে, সে মানতেই পারে না। অন্যদিকে তেয়ং চুকে জোর করে এয়ারপোর্টে নিয়ে যাচ্ছিল, আর পরের দৃশ্যে দেখানো হয় ইয়নসাং বাচ্চাদের সাথে খেলছিল। হিয়নজিন পাশেই এক মনে বসেছিল। তখন হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়। হিয়নজিন তখন তেয়ং এর সাথে কাটানো সময়গুলো মনে করতে থাকে। তখন ইয়নসাং ওকে বলে বৃষ্টি হচ্ছে, আমাদের ভেতরে যাওয়া দরকার। কিন্তু হিয়নজিন ওর সাথে ভেতরে যায় না, সে বলে আমাকে এক্ষুনি যেতে হবে। এই বলেই সে এয়ারপোর্টের দিকে চলে যায়। আর এয়ারপোর্টে এসে সে বারবার করে তেয়ংকে ফোন করে। আর হিয়নজিনের এতগুলো কল দেখে তেয়ংও অবাক হয়। সে চুপচাপ মুজিং এর জিনিসপত্র নিয়ে এগিয়ে যাচ্ছিল, কারণ চু আর মুজিং কথা বলছিল। এমন সময় হিয়নজিন ওকে নোটিস করে আর দৌড়ে এসে বলে তুমি যেও না, আমরা তোমাকে ছাড়া থাকতে পারবো না। আর এরপর সে ওকে কনফেস করে, এটাই বলে যে সে তাকে পছন্দ করে। তেয়ং খুবই অবাক হয় আর বোঝানোর চেষ্টা করে যে সে কোথাও যাচ্ছে না। কিন্তু হিয়নজিন ওকে আরো বলে আমি সব সময় শুধু তোমার কথাই ভাবতে থাকি, আমার মনে হয় আমি তোমার সাথে থাকলে সবকিছু করতে পারবো, আমরা একসাথে বৃষ্টিতে ভিজতেও পারবো। আর তুমিই তো বলেছিলে তুমি বৃষ্টির দিনে আমার ছাতা হতে চাও। তেয়ং কিছু বলবে তার আগেই হিয়নজিন তেয়ংকে কিস করে। এরপর সরে আসতে চাইলে তেয়ংও ওকে কিস করে আর বলে আমি কোথাও যাচ্ছি না, আমি তোমাদের ছাড়া কোথায় বা যাব। এটা শুনে হিয়নজিনও খুশি হয়। আর এখানেই এপিসোড শেষ হয়। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।